প্রাণ প্রকৃতি ভিত্তিক অনুষ্ঠান নদী ও পরিবেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নদীময় শুভেচ্ছা। নদী ও পরিবেশ অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের নদ নদী খাল বিল হাওর বাওর পুকুর জলাশয় ভিত্তিক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন BIWT এর সম্মানিত চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা। আপনাকে স্যার আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে নদীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আরেকজন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি ক্যাপ্টেন আবদুল্লাহ আল মাহমুদ। তিনি একজন আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজের নাবিক। আপনাকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে নদীময় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বুড়িগঙ্গা নদী। কারণ হচ্ছে বুড়িগঙ্গা নদী হচ্ছে বাংলাদেশের রাজধানী, এই রাজধানী ঢাকা শহরের প্রধান নদী। আমরা দীর্ঘ বছর থেকে এই নদী দখল এবং দূষণ থেকে মুক্ত করার জন্য নানা রকম কার্যক্রম পরিচালিত হতে দেখছি। সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকে এই পর্বে আমাদের BIWT এর মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের কিছু জানতে চাওয়া। আমরা বুড়িগঙ্গা নদী এই নদীটিকে কোনোভাবেই দূষণ এবং দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে সমগ্র দেশের নদ নদী এবং পরিবেশ এর যে বিপর্যয়, এখান থেকে রক্ষা করার জন্য আমরা যদি বুড়িগঙ্গা নদীকেই কেন্দ্র করে, যেহেতু এটি রাজধানীর এবং দেশের প্রধান নদী হিসেবে, রাজধানীর প্রধান নদী হিসেবে বুড়িগঙ্গা নদীকে আমরা গণ্য করছি, এই নদীটাকে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি কিনা দখল এবং দূষণ মুক্ত করার ক্ষেত্রে, সেক্ষেত্রে BIWT অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা জানি আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিভাবে আমরা এই নদীগুলোকে রক্ষা করতে পারি। প্রথমে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই নদী ও পরিবেশ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে নেক্সাস টিভির সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন যে বুড়িগঙ্গা নদীকে দখল এবং দূষণ মুক্ত কিভাবে করা যেতে পারে, বুড়িগঙ্গা নদীর দূষণ এটা সবার জন্য একটা খুবই বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। BIWT মূলত দখল মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যেটার কারণ BIWT নদীর পথ নিয়ে কাজ করে, নদী পথ যাতে আমার বাধাগ্রস্ত না হয় সেই হিসাবে আমরা দখল মুক্ত রাখার বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি। এবং এই লক্ষ্যে আপনি জেনে থাকবেন যে আমরা একটা প্রজেক্টের কাজ করছি, এবং সেই প্রজেক্টের অধীনে আমরা বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশে যে 4টি নদী আছে সেই 4টি নদীর সীমানা চিহ্নিত করছি। এখানে 7,500 পিলার স্থাপনের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে আমরা 6,000 পিলার ইতিমধ্যে স্থাপন করছি। আমি বলবো যে বুড়িগঙ্গা নদীকে অবৈধ দখলমুক্ত করতে সেই কাজটা আমরা অনেকটুকু করে ফেলেছি। আমাদের কিছু কাজ বাকি আছে ধলেশ্বরীর তীরে। এছাড়া আমরা এই দখলমুক্ত রাখার জন্য এই সীমানা পিলার দিয়ে সেখানে আমরা BIWT পক্ষ থেকে কিন্তু ওয়াকওয়ে করা হচ্ছে। এখানে 72 কিলোমিটার ওয়াকওয়ের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে 22 কিলোমিটার ওয়াকওয়ে হয়েছে এবং পরবর্তীতে আমরা আরও প্রায় 40 মানে 62 কিলোমিটার কাজ ইতিমধ্যে করে ফেলেছি। এবং শুধুমাত্র ওয়াকওয়ে নির্মাণই না, নদীকে কিভাবে দূষণমুক্ত রাখা যায় সেটার জন্য অবশ্যই চেষ্টা করছে। একটা কথা বলে আপনাকে একটা ইনফরমেশন দিই, যে সেটা হলো নদীর যে দূষণটা হয় সেটা কিন্তু আপনার 92%ই হলো আমাদের যে ল্যান্ড থেকে হচ্ছে। আমাদের নৌপথে যে সমস্ত নৌকা বা জাহাজ চলে সেখান থেকে 7 থেকে 8% আপনার দূষণ হচ্ছে। আমাদের ল্যান্ড বেস দূষণ, যেখানে আমাদের নদীর তীরবর্তী স্থানে আমাদের শহর গড়ে উঠেছে, শহরের ড্রেনেজ থেকে দূষণ, এবং যে কলকারখানা গড়ে উঠেছে সেই কলকারখানার বর্জ্য থেকে একটা বড় দূষণ হচ্ছে। এবং সবচেয়ে আরেকটা দূষণ উৎস হলো যে আমাদের গৃহস্থলী যে সলিড ওয়েস্ট, সেটা আমাদের দেখা যাচ্ছে যে নদীর তীরেই আমরা ফেলছি। আমরা যদি নদী দিয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে যান লঞ্চ বা জাহাজ দিয়ে, আপনি দেখবেন যে যদিও আমরা নদীর তীর বাধাই করে সুন্দর, আপনার এখানেও ছবিতে কিছুক্ষণ আগে আমি দেখলাম, বসে বসে দেখছিলাম, মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরির চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে এই গৃহস্থালী বর্জ্য এসে লোকজন ফেলছে। যদিও আমরা কিছু কিছু জায়গায়, যেমন সদরঘাটের অপর পারে আপনি যদি খেয়াল করে থাকবেন যে সেখানে আমরা তার কাটার বেড়া দিয়ে চেষ্টা করছি যে যাতে বর্জ্যটা নদীতে না ফেলতে পারে। তারপরেও আসলে আমাদের যদি সিস্টেম না থাকে, লোকজন সচেতন, আমরা সবাই জানি যে নদী আমাদের দেশের জন্য একটা মায়ের মতো, এবং সারা দেশের ভিতরে অসংখ্য নদী ছড়িয়ে আছে, এবং এটা আমাদের একটা দেশের জন্য একটা প্রাণ। কিন্তু এই নদীকে রক্ষা করতে হবে,
সেটা সবারই আমাদের কিন্তু আমাদের উপলব্ধিতে রয়েছে, কিন্তু আমাদের যদি ব্যবস্থাপনাটা না থাকে, কম্পালশন না থাকে, সেখানে গিয়ে হয়তো আমরা মানে দূষণ রোধে কার্যকর হতে পারছি না আর কি। আমরা দর্শক যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে নানান প্রোগ্রামের মাধ্যমেই আমরা কিন্তু সচেতন করার কথা বলি নদী এবং প্রাণ প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য। এই সচেতনতাটা কি যথেষ্ট আসলে এত বড় রকমের সমস্যা যে বুড়িগঙ্গা নদী বহন করছে? সচেতনতাটা একটি অবশ্যই বড় জিনিস, কিন্তু তার সাথে আমি যেটা বলেছি আপনাকে যে ব্যবস্থাপনাটা কিন্তু আমাদেরকে দিকে বেশি গুরুত্ব দিতে হবে আর কি। একেবারেই ঠিক, একেবারে ঠিক। দর্শক, আমরা বলছিলাম বুড়িগঙ্গা নদী দখল এবং দূষণ মুক্ত করার প্রসঙ্গে কথা। এ প্রসঙ্গে ছোট্ট একটু বিরতি নিয়ে আবারও আসছি, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে নদী ও জীবন অনুষ্ঠানে। আমরা এবার একটু আপনার কাছে যেতে চাই। আপনার অভিজ্ঞতায় আমাদের যে নৌপথ, নৌযান এবং পরিবেশ, প্রকৃতি সব কিছুর সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত, এবং আপনি যে আন্তর্জাতিকভাবে যে সমুদ্রে জাহাজ পরিচালনা করেন নাবিক হিসেবে, সেটি একেবারে ভিন্ন রকমের একটি দৃশ্য, যা আমাদের এখানে আমাদের খুব একটা দেখি না। আপনি একটি ভ্রমণ করার জন্য একটি সুন্দর বোট তৈরি করেছেন, যেটি সোলার প্যানেল দিয়ে, সেটি প্রশংসনীয় এবং এটি পুরস্কারও পেয়েছে আমরা জানি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নদীমাতৃক বাংলাদেশের নদী পর্যটন শিল্পটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে আমাদের নদী কেমন আছে এবং আমরা কিভাবে সেটাকে প্রতিষ্ঠিত করব? ধন্যবাদ সুমন, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, এবং ধন্যবাদ নেক্সাস টিভি এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ। এখানে আমাদের নদী আমরা পেয়েছি প্রাকৃতিকভাবে। বাংলাদেশ এরকম বলবে সৌভাগ্যবান একটি দেশ, এবং ঢাকা শহর আরও সৌভাগ্যবান, চারদিকে 4টি নদী আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা বাস্তবতাটা জানি। আমরা একসময় দরিদ্র পীড়িত দেশ ছিল, সে ঠিকভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা হয় নাই নদীর কূলগুলোকে, এবং অনেক দখল হয়েছে। তো বিগত কয়েক বছরে যেভাবে আবার নতুনভাবে ডিমার্কেশন হচ্ছে নদীগুলো, যে অ্যাটলিস্ট একটা ওয়াকওয়ে থাকলে এখন মোটামুটি একটা গাইডলাইন যে নদীগুলো চোখে পড়ে, আগে এটা চোখে পড়তো না। আগে নদীগুলো মনে হতো যে কোনটা পাবলিক প্লেস কোনটা প্রাইভেট প্লেস আলাদা করা যেত না। এখন নদী দূষণ মানে পর্যটনের জন্য নদীর দূষণ আমাকে রোধ করতে হবে। নদীর পানি যদি পরিষ্কার না হয়, সৌন্দর্য বর্ধন যদি না হয়, সেখানে পর্যটন হবে না বা পর্যটকরা আসবে না। কিভাবে করব আমরা? দূষণমুক্ত কয়েকটা ধাপ, যেমন দূষণের সোর্সগুলো চেয়ারম্যান সাহেব বলেছেন যে দূষণের প্রথম সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি শোর থেকে, আমরা যেটাকে বলি স্থলভাগ থেকে। এখন শোর থেকে যে দূষণগুলো হচ্ছে, ট্যানারি শিল্পটা সরিয়ে নেওয়া হয়েছে, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। অন্যান্য শিল্পগুলোকে যদি কন্ট্রোল করা যায় যে তারা ওখানে ফেলবে না বর্জ্য, এটাকে রোধ করতে হবে। আগে 92% বলা হয়েছে শোর থেকে, সুতরাং 92% অনেক বড় ব্যাপার। তো এই বড় ব্যাপার এটাকে কমিয়ে আনতে হবে। অনেকগুলো ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যে অনেক অনিয়ন্ত্রিত যানবাহন, প্রচুর অনিয়ন্ত্রিত যানবাহন চলার ফলে এখানকার ট্রাফিক সিস্টেমেরও একটা প্রবলেম হয়। আরেকটা হচ্ছে যে দুই পাশের যে জনবসতিটা আছে, তারা খুব উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বলা চলে না। একসময় ছিল কারখানা এবং ছোটোখাটো এস্টাবলিশমেন্ট, যেগুলো ঠিক নিয়ন্ত্রণ করা যেত না। তো এখন ধীরে ধীরে বসতি করে উঠতেছে বুড়িগঙ্গার পাড় তীর ভিত্তিক, এতেও এর অবস্থা কিছু উন্নত হবে। তো আলটিমেটলি আমি যা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো একটা নদী বা যে কোনো একটা অংশকে যদি কমার্শিয়ালি ব্যবহার করা যায়, তখন এটা হয় কি কমার্শিয়াল প্রেশারেই জিনিসটা অনেকটা নতুনভাবে মানে সংগঠিত হয়। আগে যেটা প্ল্যান ছিল ঢাকা সার্কুলার ওয়ে, সেটাকে যদি উন্নত করা যায়, কী ধরনের বোট, কী ধরনের গতি, কী ধরনের ল্যান্ডিং স্টেশন, যেখান থেকে মানুষের খুবই কাজে লাগে। বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে এটা ঢাকা কক্সবাজার রুট হোক, ঢাকা বরিশাল রুট হোক, পাবলিক ইনভেস্টমেন্ট একটা বিশাল জিনিস। গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট দেখা গেছে যে ইনভেস্ট করলেও যেটা ঠিক পরবর্তীতে ঠিক মেনটেনেন্স করা হয় না।
পাবলিক ইনভেস্টমেন্টগুলো অনেক ভালো হয়। যখন পাবলিক আগে আসে, উন্নত মানের বাস নামতেছে, উন্নত মানের হোটেল হচ্ছে, এটাকে পাবলিকে উদ্বুদ্ধ করতে হবে। সেই ফ্যাসিলিটি যদি ব্যবসা মানে প্রাইভেট সেক্টরে দেওয়া যায়, মানে সাধারণ জনগণ যদি অংশগ্রহণ করে, তাহলে আমার মনে হয় এটা দ্রুত হবে। এটাকে করা সম্ভব না, মোটেও না, অবশ্যই করা সম্ভব। এবং আমি ধন্যবাদ দিচ্ছি বিআইডব্লিউটিসি এবং বিগত কয়েক বছরে নদীর যথেষ্ট উন্নতি হয়েছে, যথেষ্ট চেঞ্জ হয়েছে। আমরা ডিটোরিয়েশন দেখতে দেখতে অভ্যস্ত, ইমপ্রুভমেন্ট আমরা দেখি না, বাট এটা ইমপ্রুভমেন্ট অবশ্যই বলতে হবে। ধন্যবাদ। বিআইডব্লিউটিএ, কাউসার ভাই যেটা বলছেন, এটা টিসি না, এটা বিআইডব্লিউটিএ। হ্যাঁ, তো টির পক্ষ থেকে আমরা যেটা জানি, আমাদের দেশের নদী রক্ষা করার জন্য নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে এবং নদীকে রক্ষা করার জন্য আইন তৈরি করা হয়েছে, সাংবাদিকতা হচ্ছে প্রতিদিন এবং গণমাধ্যমও কথা বলছে, অ্যাক্টিভিস্টরাও কথা বলছে। তো এখানে আইনের প্রয়োগটা কতখানি কাজে লাগানো সম্ভব? বিআইডব্লিউটিএ এই ব্যাপারটাকে কিভাবে দেখবে? যে নদীর দূষণ রোধে যে সকল আইন আছে, শুধু এটা কিন্তু পরিবেশ মন্ত্রণালয় থেকে শুরু করে এলজিআরডি, আমাদের লোকাল গভর্নমেন্ট এবং সকল মন্ত্রণালয়ে, সকল আমাদের সরকারি যে সমস্ত সংস্থা আছে, সিটি কর্পোরেশন, সকলেই কিন্তু নিজস্ব একটা নিয়ম কানুন আইন আছে, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়ের আইন প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ এই দূষণ রোধের জন্য। কিন্তু তার সাথে সাথে আইন প্রয়োগের সাথে সাথে আমি যেটা বলেছিলাম যে একটা ব্যবস্থাপনার বিষয়, যেটা যে আমাদের যে ড্রেনেজ যে পড়ছে, আমরা কিন্তু সকল উৎসমুখকে চিহ্নিত করেছি যে কোথা থেকে দূষণটা হচ্ছে, কয়টা ড্রেন আমাদের নদীর তীরগুলোতে আছে, সেগুলো চিহ্নিত আছে। এখন এই সোয়ারেজ যেটা বের হচ্ছে পানিতে, সেটাকে যদি আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে আমরা সেটাকে দূষণমুক্ত করতে না পারি, তাহলে তো নদীর পানি ধীরে ধীরে খারাপই হবে। হয়তো কলকারখানা যেগুলো আছে তাদের উপর কিছুটা আইন প্রয়োগ করা যাচ্ছে এবং তারা কিছুটা সময় করে থাকে, বাট আমি অনেক ক্ষেত্রে শুনেছি বিভিন্ন মন্ত্রণালয়ের, পরিবেশ মন্ত্রণালয় যারা আইন প্রয়োগ করছেন, এটা তো 24 ঘন্টা মনিটর করা সম্ভব না অনেক ক্ষেত্রেই। যে যখন যাচ্ছে আমাদের ইনস্পেকশন টিম বা কোনো মোবাইল কোর্ট, তখন হয়তো এসটিপিটা চালু আছে, আবার পর মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের কথা আমি শুনেছি আর কি, আমি শোনা কথা আমি যেটা বললাম। তো এটা আমাদের সেটাই বললাম যে আইন প্রয়োগের বিষয় আছে, আবার দেশকে ভালোবাসার, নদীকে ভালোবাসার একটা বিষয় এখানে আছে, যে না আমি এই নদীর পানিটাকে আমি ক্ষতি করব না। এই ভালোবাসার ব্যাপারে আমরা আসলে ভালোবাসার কথা বলছি দর্শক। নদীকে রক্ষা করা মানে নদী আমাদের মাকে রক্ষা করার জন্য ভালোবাসার কোনো বিকল্প নেই। এসব প্রসঙ্গে বুড়িগঙ্গা নদীর যে চিত্র, সেসব নিয়ে কথা হচ্ছে। আসি আরেকটু ছোট ব্রেক নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নদী ও পরিবেশ অনুষ্ঠানে। মাহমুদ ভাই বলছিলেন যে এখানে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগ, সেই উদ্যোগটা আসলে কিভাবে নিলে সরকার যে এখানে এসে সহযোগিতাটা করলে এটা আরও টেকসই হবে, সেই রকম আপনার কোনো সাজেশন বা পরামর্শ কি আছে? আমাকে প্রথমেই যখন আপনার প্রথম প্রশ্ন করেছিলেন, ব্যাপারটা ছিল যে পর্যটন কেন্দ্রিক ব্যাপারটা করেছি, যে আমি মনে করেছি যে পর্যটনের জন্য যে ধরনের ফ্যাসিলিটিসগুলো হয় আমাদের দেশে এখনও গড়ে ওঠে নাই। যেমন বিআইডব্লিউটিএ বা সরকার যে ওয়াকওয়ে করেছে, বা এটা যেমন একটা স্টেপ কভার করেছি, আমরা একটু অগ্রসর হয়েছে, যে আরও কিছু অগ্রসর মধ্যে একটা, যেটা আমি উল্লেখ করেছি, যেটাকে আগে কমার্শিয়ালি ভায়াবল, বা যে রুটগুলোতে, যেমন ফ্রান্সের সেইন নদীতে মানুষ চলাফেরা করে, অনেক সময় ইচ্ছা করে কেউ এক স্টপ থেকে আরেক স্টপে যায়, আবার অনেকে শুধু ঘোরার জন্য যায়। যদি এই ধরনের ছোটোখাটো বা বিভিন্ন কন্ট্যাক্ট পয়েন্টে যদি আমরা কমার্শিয়ালি যাত্রী, সেই ঢাকা সার্কুলার রুটেরই কিছু অংশ বিশেষ করে শুরু করতে পারি, একসময় দেখা যাবে এটা একটা জনপ্রিয়তা অর্জন করছে। অনেকেই ঘোরার জন্য সদরঘাট চলে গেছে, যোকে সদরঘাটে উঠে আমরা গাবতলী নেমে যাব। এইভাবে করলে আমার মনে হয় দ্যাট উইল বি এ ভেরি নাইস ওয়ান। স্যার, নদীমাতৃক দেশে তো বিদেশ থেকে যারা আসে বিশেষ করে, তারা তো আসলে নদী দেখা ছাড়া বাংলাদেশে তো দেখার তেমন কিছুই নেই। তো আমাদের যে সুন্দর নদীমাতৃক দেশ, এরকম যেমন মাহমুদ ভাই যে বোটটি তৈরি করেছেন, এরকম আরও অনেক উদ্যোক্তাই আছেন যারা এখানে এরকম কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে এই যে বিনিয়োগের ব্যাপার এবং সরকারি সহযোগিতা, যেমন মাহমুদ ভাই বললেন, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায় বা তাদের জন্য কোনো পরামর্শ যদি থাকে? আমার কাছে যেটা মনে হয়, আসলে সেখানে যে ঢাকার চারপাশে ওয়াটারওয়েজ কে চালু করার জন্য, এটা যদি আমি যাত্রী উদ্দেশ্যে করতে চাই,
তাহলে আমাকে দেখতে হবে যে যাত্রীরা একটা সার্ভে করতে হবে যে যাত্রীরা অ্যাকচুয়ালি কী পরিমাণ যাত্রী চায় যে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে। কারণ এখন সবাই কিন্তু ফাস্ট যেতে চায়। এখন আমাদের এক্সপ্রেসওয়ে আছে, তারপরে আমাদের নতুন মেট্রো আছে বা বাসে যদি বলেন। তো এইটা যদি আমরা একটা সার্ভে করতে পারি যে না যাত্রীরা ইন্টারেস্টেড হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে, এবং ওই যে আরেকটা কথা উনি বলেছেন মাহমুদ ভাই যে একটু ফাস্ট হতে হবে, এ ধরনের বোর্ড যদি আমরা নিয়ে আসতে পারি যে ফাস্ট স্মলার সাইজ কিছুক্ষণ পর পর ছাড়তে পারি। যদি কেউ একজন যাত্রী এসে ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করেন তাহলে কিন্তু আসলে কেউ যেতে চাবেন না, সবাই চাবেন যে আমি আসবো সাথে সাথে একটা ক্রাফটে উঠে যাব। তো সুইটেবল ক্রাফট যদি আসে আমার মনে হয় যে এটাও আস্তে আস্তে আমরা, কিন্তু এখানে কিন্তু নাব্যতা রয়েছে। কিন্তু এই পথটা ব্যবহারের জন্য প্রধান আমি যেটা একটা অন্যতম অন্তরায় বলবো যে নদীর দূষণ, সেটাই একটা অন্তরায়। এই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরও অনেক যারা গভীরভাবে এটার সঙ্গে সংযুক্ত আছে, যারা এটাকে গভীরভাবে উপলব্ধি করে তাদেরকেও এর সঙ্গে যুক্ত করব, এবং নদীর পানিটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত আসলে বেসরকারিভাবে যদি কেউ এখানে উদ্যোগ নেয়ও সেক্ষেত্রে তাদেরও বিমুখ হয়ে যাওয়ার একটা প্রধান কারণটা হচ্ছে নদীটা দূষণ হয়ে যাওয়া। সব মিলে আজকে বুড়িগঙ্গা নদী নিয়ে আপনারা যে কথা বললেন, শেষ মুহূর্তে আছি আমরা। যদি কোনো পরামর্শ আমাদের দেওয়ার মতো থাকে আমি দুজনের কাছেই পরামর্শ চাচ্ছি, তারপরে আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। কিভাবে আমরা আরও ব্যাপারটাকে তুলে ধরলে এটা আরও সঠিকভাবে কাজে লাগবে। আমার মনে হয় যে আমাদের মন্ত্রণালয় এই ব্যাপারে খুবই উদ্যোগী এবং সচেষ্ট, এবং সে কারণে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিআইডব্লিউটি একটি গ্র্যাব ড্রেজার সংগ্রহ করতে যাচ্ছে। এখানে পূর্বে আমরা ড্রেজার দিয়ে এই নদীর তলদেশকে ড্রেজিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে পলিথিনের আস্তরের জন্য আর করা সম্ভব হয়নি। তো এই জন্য পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এবং বিআইডব্লিউর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা একটা গ্র্যাব ড্রেজার সংগ্রহ করবো, এবং সেটা সংগ্রহের প্রক্রিয়াধীন রয়েছে, এবং খুব শীঘ্রই আমরা এটা ইনশাল্লাহ হাতে পাবো। তো আশা করা যায় যে এটা পেলে আমরা এই নদীর দূষণটাকে কমিয়ে নিয়ে আসতে, সে মাত্রায় কমিয়ে নিয়ে আসতে, যেহেতু এখন দূষণটা নদীর মাটিতে মিক্সড হতে পারছে না, মিশে যেতে পারছে না, নিচের যে পলিথিনের স্তর রয়েছে সে কারণে দূষণটা মিশে যেতে পারছে না। তো আশা করছি যে গ্র্যাব ড্রেজারটা আমরা সংগ্রহ করলে এবং সেটা দিয়ে আমরা যখন নদীর তলদেশকে পরিষ্কার করার কাজ হাতে নেব কিছুটা উন্নতি হবে। এছাড়া আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি বুড়িগঙ্গাকে দূষণটা কমিয়ে নিয়ে আসতে, সেটা হলো যে আমরা এর সাথে কানেক্টিং যে নদীগুলো রয়েছে, যেমন বংশী নদী, এই নদীর আমরা ড্রেজিংয়ের কার্যক্রম হাতে নেব শীঘ্রই। এরকম আরও কানেক্টিং যে ধলেশ্বরী নদীর উৎসমুখ এক জায়গায় বন্ধ হয়ে আছে, আদি বুড়িগঙ্গা বন্ধ হয়ে আছে, তো বংশী নদীটা আমরা চেষ্টা করব যে এটাকে ড্রেজিং করে যদি ব্রহ্মপুত্র থেকে পানি কিছু নিয়ে আসা যায় তাহলে হয়তো ফ্লোটা থাকবে। এখানে ফ্লো কমে যাওয়ার, শীত মৌসুমে ফ্লো কমে যাওয়ার কারণে কিন্তু এটা দূষণের মাত্রাটা বিশেষ করে শীত মৌসুমে আমরা অনুধাবন করি আর কি। এছাড়া বিআইডব্লিউ নদীর পরিবেশকে উন্নত করতে সকল ধরনের চেষ্টাই আমরা, যেহেতু নদী নিয়ে আমাদের কাজ, নদীটা যাতে সুন্দর থাকে আমরা কিন্তু গাছ লাগাচ্ছি প্রতি বছর, আমরা বিভিন্ন সময় গাছ লাগাই, এবং এই গাছ নদীর পরিবেশটা যাতে সুন্দর থাকে আমরা সেখানে কৃষ্ণচূড়া, শিমুল এ ধরনের ফুল গাছকে প্রাধান্য দিচ্ছি, এবং সাথে সাথে ঔষধি গাছও আমি লাগানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো এই ধরনের প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে, এবং আপনাদের মতো যারা নদী নিয়ে কাজ করেন তাদেরকে সহযোগিতা করার। অনেক ধন্যবাদ। আশাবাদী হওয়ার মতো কথা আমরা জানলাম। শেষ মুহূর্তে আপনি যদি কোনো পরামর্শ বা থাকে সেটা আমরা নিতে চাই। আমি চেয়ারম্যান মহোদয় যা বলেছেন আসলে ভেরি পারফেক্ট, আমি বললাম খুবই প্রিসাইজলি বলেছেন, খুব বেশি দ্বিমত করার কিছু নাই হয়তো। আর যেটা হচ্ছে যে আমাদের, উনি বলছেন যে আমিও আগেও উল্লেখ করেছি যে আমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলো, স্পেসিফিক সিগনিফিক্যান্ট পয়েন্টগুলো বের করতে হবে, সার্ভে করে যে এই পয়েন্টগুলোতে এই পয়েন্ট টু এই পয়েন্টের মধ্যে প্যাসেঞ্জার আছে। আজকাল হচ্ছে কি যে যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আগে যেমন আমরা শুধু এই রুটেই প্যাসেঞ্জার পেতাম, এখন ব্যাপারটা তা না, অনেক ডাইভার্স রুটের মধ্যে প্যাসেঞ্জার আছে, লাইক বাস প্যাসেঞ্জার বিভিন্ন রুটে ক্রিস ক্রস করছে, এরকম না যেগুলো স্থানার সদরঘাট। ফলে পাওয়া যাবে তুরাগ নদীতে, বালু নদীতে এবং বুড়িগঙ্গা নদীতে, শীতলক্ষা, এই অংশগুলোকে কাজে লাগানো যাবে। আরেকটা বলতে পারি সেটা হচ্ছে যে বর্ষা মৌসুমে প্রায় 6 মাস পানিতে দুর্গন্ধ অনেক কমে যায়, জলের মানে পানির ফ্লো থাকে অনেক ভালো, ফলে ওই সময়ে জলের কমে যায় বা আশেপাশের বিউটি অনেক ভালো হয়, স্নেনিক বিউটি, নদীর প্রস্থ হয়ে যায়। অন্তত ওই সময় যদি আমরা শুরু করতে পারি এই ধরনের তবে দেখা যাবে মানুষ অভ্যস্ত হয়ে যায় একটা রুটের প্রতি। অভ্যস্ত হয়ে গেলে তখন সে অন্য সিজনেও সে যাবে, কিছুটা কষ্ট করবে। হাতির জেলের পানির কন্ডিশন খুব একটা ভালো না,
তারপরে মানুষ বেদাদার্সে যাচ্ছে। তো ওইভাবে আমরা ধীরে ধীরে হয়তো ইমপ্রুভ হবে। একজন লোক ইনভেস্ট করবে বা বেসরকারি পরিবেশ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বা বিআইডব্লিউটি এর ডিসির অধীনে যদি কিছু আসে নতুন নৌযান, একই জিনিস যে একটা রুট শুধু একটা ভেহিকেলের উপরে চলে না, এটার জন্য একটা রুট ডেভেলপ করতে হয় যে ঘন ঘন প্যাসেঞ্জার আসবে। সুতরাং ওইভাবে চিন্তা করে আমাদের এই জিনিসগুলো সার্ভে করা উচিত এবং ইউটিলাইজ করা উচিত। ডেফিনেটলি আমি মনে করি বুড়িগঙ্গা না হলেও যে অন্যান্য যে নদীগুলো আছে, আর বুড়িগঙ্গায় পানির ফ্লোর বাড়ানোর জন্য যে ব্রহ্মপুত্র বা যমুনার সাথে যে কানেক্টিংটা, এটা হলেও শীতকালের মৌসুমি কন্ডিশনটা অনেক ভালো হয়ে যাবে আমি আশা করি। এবং আমি আশাবাদী যে হয়তো সার্কুলার ওয়াটারে যে ঢাকাতে চলবে, খুব বেশি দিন লাগবে না, আমার মনে হয় আমি আশাবাদী চলবে। অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে যে নদী বুড়িগঙ্গার উৎসমুখে 16 কিলোমিটার পর্যন্ত আমরা জানি যে এটা বাধাগ্রস্ত হয়ে আছে, এটা বসিলার কাছে এসে হচ্ছে আমরা বুড়িগঙ্গা নদীকে খুঁজে পাচ্ছি। তার উপরে আমরা গবেষণা করেছিলাম, গিয়ে দেখেছি যে ধলেশ্বরী থেকে যে নদীটি বসিলা পর্যন্ত আসার কথা, সেখানে কিন্তু বিভিন্ন হাউজিং প্রকল্প গড়ে ওঠার কারণে ওই পানিটার স্রোত কিন্তু এখানে আসার সুযোগ পায় না। সেসব মিলে নিশ্চয়ই আরও অনেক কথা বলবো, এইসব কথা চলতে থাকবে ধারাবাহিকভাবে। আজকে আমাদের সঙ্গে আপনারা সময় দেওয়ার জন্য, মূল্যবান মতামত দেওয়ার জন্য নদী ও পরিবেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও নদীময় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুজনকেই। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম নদী ও পরিবেশ অনুষ্ঠানের বুড়িগঙ্গা নদীর বিভিন্ন সমস্যা নিয়ে, দখল, দূষণ এবং কিভাবে এই নদীটাকে বাঁচানো যায়, কিভাবে নদীটাকে ব্যবহার করা যায়, মানুষের মধ্যে কিভাবে সচেতনতা তৈরি করা যায়, সেসব বিষয় নিয়ে। দর্শক, আজ এখানে শেষ করছি। আগামীতে নিশ্চয়ই কথা বলবো অন্য কোনো পরিবেশে, অন্য কোনো নদ নদী, খাল বিল, হাওর বাওর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নদ নদী দখল দূষণ থেকে বিরত থাকবেন, নদীর সঙ্গেই থাকবেন।